সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান নতুন দিনের নতুন পর্ব নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। হাবিবুল বাশার সাথে ক্রিকেট নিয়ে কথা হবে বুঝতেই পারছেন, কিন্তু তার আগে সব খেলার সব খবরগুলো এক নজরে জানিয়ে দিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের বিদায় নিয়ে আরও বেশি কথা বলবো। বাংলাদেশ স্বপ্ন দেখিয়ে গিয়েছিল বাংলাদেশের অধিনায়ক চ্যাম্পিয়ন হয়ে ফিরবে, কিন্তু আসলে সেমিফাইনালে যাওয়ার আগেই বিদায় নিতে হলো প্রথম 2 ম্যাচ হেরে। এই ব্যর্থতাটা আসলে কিভাবে দেখছেন কিংবা কিভাবে আমরা বিশ্লেষণ করতে পারি সে বিষয় নিয়ে কথা বলবো হাবিবুল বাশারের সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারবেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। হাবিবুল বাশারের কাছে জানতে চাই যে আসলে প্রত্যাশিত না অপ্রত্যাশিত বাংলাদেশের বিদায় এবং এরকম পারফরমেন্স দুটোই? বিদায় বলতে পারেন কিছুটা প্রত্যাশিত আমি বলবো, বাট পারফরমেন্স কিছুটা অপ্রত্যাশিত সেটা আমি বলবো। আমাদের পারফরমেন্স আরও ভালো হওয়া উচিত ছিল। আমরা টি-20 টেস্ট ম্যাচ এই দুটির এবং ওডিআই এই 3টি ফরম্যাটে ওডিআই ফরম্যাটটা আমরা ভালো খেলি, আমরা অনেক কনসিস্টেন্ট। এর আগেও কিন্তু আমাদের বেশ কিছু ভালো পারফরমেন্স আছে ওডিআইতে, ভালো করেছি আমরা। তো এই ওয়ার্ল্ড কাপে আগ পর্যন্ত খুব ভালো ছিলাম, এর মাঝেও বেশ কিছু বড় ম্যাচও আমরা জিতেছি। বাট আমার মনে হয় যে ইন্ডিয়া সিরিজ থেকে আমাদের আত্মবিশ্বাসটা নেমে যাওয়া বলেন কিংবা ভালো ক্রিকেট না খেলাটা বলেন, পারফরমেন্সের দিক থেকে বলেন, সেটাখান থেকে আসলে আমাদের এই ডিবাগলটা স্টার্ট হয়েছে। তারপর থেকে আমরা সেখান থেকে ওটা বের হতে পারছি না। আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিন্তু ভালো খেলিনি টি-20 ওডিআই ফরম্যাটে। টি-20 জিতেছিলাম, যেটা আমাদের স্ট্রংগেস্ট পয়েন্ট না, বাট ওডিআই ফরম্যাটে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে আমরা জানি যে আমাদের গ্রুপটা খুব স্ট্রং এবং এই ফরম্যাটটা এমনই যে সেখানে আপনি প্রথম ম্যাচ হারলে আসলে আপনার সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা অনেক কঠিন হয়ে যায়। তো আমরা মনে হয় যে, এবং টিমগুলি খুব স্ট্রং, ইন্ডিয়া খুব স্ট্রং টিম, নিউজিল্যান্ড স্ট্রং টিম। রিসেন্ট সময় নিউজিল্যান্ড প্রবাবলি যে ক্রিকেটটা খেলছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার দাবিতে তারা খুব ভালোভাবেই আছে, সেই রেসা আছে। তো এই দুটি দলই খুব স্ট্রং, তাদের সাথে হেরে যাওয়াটা কেউ অপ্রত্যাশিত না, আমার কাছে কিছু প্রত্যাশিত। বাট পারফরমেন্স ডেফিনেটলি আমাদের আরও ভালো হওয়া উচিত ছিল আমি মনে করি। আমরা পারফরমেন্সের জায়গায় আসবো, নাজমুল শান্তর বক্তব্যে আসবো, কিন্তু তার আগে আপনি নিজেই বলছিলেন যে 23 ওয়ার্ল্ড কাপের আগে পর্যন্ত আমরা ওয়ানডেতে কনসিস্টেন্ট টিম ছিলাম, কিন্তু 23 ওয়ার্ল্ড কাপের পরের থেকে গত 1.5 বছর যদি আমি হিসাব করি, খুব ভালো ওয়ানডে আমরা বেশিও খেলিনি, খুব বেশি সংখ্যায়ও খেলিনি এবং খুব ভালো ক্রিকেটও খেলিনি। মানে এটার কারণটা কি? অন্য ফরম্যাটে আমরা তো খারাপই, কিন্তু এই ফরম্যাটটাও কি তাহলে আমরা আসলে আমাদের কন্ট্রোল হারিয়ে ফেলছি? আমার মনে হয় ব্যাটিংয়ে কনসিস্টেন্সি, আমার এই সময়টা আমরা বোলিংয়ে কিন্তু ইমপ্রুভ করেছি, বাট সেটাও কিন্তু সব ম্যাচে নয়। বোলিংয়ে কিন্তু আমরা মাঝে মাঝে ব্যর্থ হয়েছি, বাট ব্যাটিংটা স্পেশালি টপ অর্ডার কিন্তু আমাদের কনসিস্টেন্টলি ফেল করছে। আমরা অন অ্যান্ড অফ রান করছি, কেউ একসাথে ক্লিক করছে না। মানে আমাদের একটা খুব ভালো ওপেনিং পার্টনারশিপ ছিল টিল 23rd, তামিম ইকবাল এবং লিটন দাসের। আমরা কিন্তু কনসিস্টেন্ট ওপেনিং পার্টনারশিপ পেয়েছিলাম, একটা ওপেনিং পেয়ার পেয়েছিলাম। তারপর থেকে কিন্তু আমাদের ওপেনিং পেয়ারটা কিন্তু অনেকবার চেঞ্জ হয়েছে এবং কেউ সেখানে একটা সাস্টেনেবল ওপেনিং পেয়ার কিন্তু আমাদের তৈরি হয়নি। আমার এটা একটা বড় কারণ আমাদের ইনকনসিস্টেন্সি টপ অর্ডার থেকে। এবং 1 থেকে 5-এর মধ্যে যেই জায়গাটা, সেখানে আমরা আসলে নিয়মিতভাবে রান করেছি, বাট কনসিস্টেন্সিটা অত ভালো ছিল না। আমার কাছে সেটা একটা অনেক বড় কারণ। আমার মনে হয় যে আমাদের স্পিনিং বোলিং ডিপার্টমেন্টটা সবসময় ভালো ছিল, আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা ভালো করে গেছে, বাট রিসেন্টলি কিন্তু আমাদের স্পিনাররা অতটা ভালো করছে না। এটা একটা কারণ হতে পারে। কনসিস্টেন্টের কথা বললেন এবং ব্যাটিংয়ের কথা বললেন, এমনিতে এক্সপেরিয়েন্স বাংলাদেশের জন্য কি বোঝা নাকি আসলে ভালো? এইটা নিয়ে এক ধরনের আলোচনা শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। আমি যদি বলি মুশফিক, মাহমুদুল্লাহ, যে পরিমাণ এক্সপেরিয়েন্স ক্রিকেটার তাদের যা দেওয়ার কথা ছিল তারা কি তারা আসলে দিতে পারছেন কিনা, তাদের কি বিদায় নেওয়ার সময় হয়েছে কিনা কিংবা বিদায় নেওয়া উচিত কিনা, এই নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক দুই পক্ষেই আছে। আপনি কোন পক্ষে? আমি বলছি যে অভিজ্ঞতা আমরা সবসময় বলি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কখন বয়সের কারণে অনেককেই ছেটে ফেলা হয়েছে এর আগে, কিন্তু এদের দুজনকে আমরা ক্যারি করছি, কিন্তু তারা কি আসলে রিটার্ন দিতে পারছে? দেখুন, অভিজ্ঞতার কোনো মূল্য নেই যদি স্কিল না থাকে, যদি পারফরমেন্স না থাকে। অভিজ্ঞতা ডেফিনেটলি ইউ ক্যানট বাই এক্সপিরিয়েন্স। আপনি তো অভিজ্ঞতা কোথায় কিনতে পারবেন না, সেটা খুবই দরকার হয়। স্পেশালি যখন বড় টুর্নামেন্টে যাই আমরা, সেখানে এক্সপিরিয়েন্সের অনেক মূল্য থাকে। বাট সেম টাইম যদি অভিজ্ঞতা নিয়ে যদি পারফরমেন্স না করি, সেটা আসলে কোনো মূল্য থাকে না। তার মানে যে অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম পারফরমেন্সটাও খুব ইম্পর্টেন্ট। আমরা মাহমুদুল্লাহ এবং মুশফিক নিয়ে কথা বলছি, তারা কিন্তু পারফরমেন্স যে করছেন তা না, বাট
আইসি ট্রফিতে যেরকম প্রত্যাশিত পারফরমেন্স তেমনটা পাইনি। যদি মাহমুদুল্লাহ 2-3 ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছিলেন, বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা নেক্সট সবগুলি টিম কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ প্ল্যান করে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপের ড্রেস রিহার্সাল হয়, সব দলই কিন্তু সেভাবে ভাবে। 2 বছর পরে 50 ইয়ার্স ওয়ার্ল্ড কাপ, তো চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু সব দলই সেইভাবে চিন্তা করে নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের লাইন আপটা কী হতে পারে, আমাদের লাইন আপে কারা থাকতে পারে। সো ভেরি ইম্পর্টেন্ট আমাদের নিজের কাছে সেই কোশ্চেনটা রাখা, নেক্সট ওয়ার্ল্ড কাপে এই দুজন কারা থাকবেন। এবং যদি আমরা তাদের জায়গায় কাউকে নিতে চাই, মুশফিক এবং মাহমুদুল্লাহ কাইন্ড অফ প্লেয়ার, তাদের জায়গায় আপনি যদি কাউকে চিন্তা করে রাখেন, তিনি যে সফল হবেন তেমন কোনো কথা নেই, কারণ এই ধরনের প্লেয়ার মানে আইকনিক প্লেয়ার, পারফর্মার, তাদের জায়গায় যদি কাউকে রিপ্লেস করতে হয়, তা সেখানে তো একজন না 2-3 জনকেও ট্রাই করতে হতে পারে। একজনকে যাকে আপনি হয়তো কাউকে ভেবে রেখেছেন তিনি এসে পারফরমেন্স করেন, তেমনটা কিন্তু সবসময় হবে না। সেক্ষেত্রে তো সেকেন্ড অপশন যেতে হতে পারে, থার্ড অপশন যেতে হতে পারে। এবং সেই এই সময়টুকু এই 2 বছরের মধ্যে আপনার ঠিক করতে হবে। নেক্সট ওয়ার্ল্ড কাপের আগেই কিন্তু এই জায়গাগুলি সেট করতে হবে। সেক্ষেত্রে নাও উই হ্যাভ টু, মানে আমাদের এই কোশ্চেনে অ্যান্সার দিতে হবে যে আমরা এই দুজনকে 27 ওয়ার্ল্ড কাপে খেলাবো কিনা। যদি আমরা প্ল্যান করি খেলাবো, তাহলে ফাইন, দে শুড প্লে, আমি মনে করি তাহলে তাদের খেলানো উচিত, অবশ্যই উচিত। আর যদি আমরা মনে করি না আমাদের 27 ওয়ার্ল্ড কাপে আমরা ডিফারেন্টলি চিন্তা করব, অন্য কাউকে দেখবো, তাহলে মনে হয় টাইম যে আমাদের একটু খেয়াল করা। কিন্তু বাংলাদেশ তো আসলে জোর দিয়ে সেই কথাটাও বলতে পারছে না যে তাদেরকে খেলাবো না, কারণ তাদের বিকল্প আসলে কেউ এতদিনেও তৈরি হয়নি। মানে এই সাহসটাও তো আমরা কেউ দেখাতে পারছি না, কিংবা নির্বাচকরাও পারছেন না। বিকল্পটা তখনই তৈরি হবে যখন আপনি চেষ্টা করবেন। চেষ্টাটা আমি চেষ্টা যদি না করাম, যেটা বললাম, চেষ্টাটা যদি করতে যান তাহলে তো প্রথম চেষ্টা সফল আপনি নাও হতে পারেন, সেকেন্ড চেষ্টা হতে পারে, থার্ড চেষ্টা হবে, বাট একটা সময় কাউকে না কাউকে আপনি পেয়ে যাবেন। তহিদ হৃদয় কিন্তু এভাবে এসেছিল। তহিদ হৃদয় যখন প্রথমে এসছে তখনও কিন্তু একজনের রিপ্লেসমেন্ট চিন্তা করে আনা হয়েছিল, এবং তিনি সাকসেসফুল হয়ে গেছেন। তিনি নাও হতে পারতেন, বাট ই সাকসিডেড, সেটা এখন কিন্তু সেই টিকে গেছেন। জাকের আলী অনেকেও সেইভাবে এসে কিন্তু টিকে গেছেন। তো যদি আমরা চেষ্টাটা না করতাম তাহলে কিন্তু তারা আসতেন, এবং তারা যে সফল কিন্তু নাও হতে পারতেন, বাট উই ট্রাই টু ওয়ার্ক, এবং সেম আর কাউকে নিয়ে চেষ্টা করলে তিনি হয়তো সফল হবেন না। তার মানে আপনি নতুনের চেষ্টার পক্ষে? আমি নতুনের, যদি আমি 27 ওয়ার্ল্ড কাপে যদি আমরা চিন্তা করি, আমরা যদি প্ল্যান করি আবার 27 ওয়ার্ল্ড কাপ, তাহলে আমি নতুনদের পক্ষে। মানে সেখানে তো আপনি মুশফিক মাহমুদুল্লাহকে নর্মাল ভাবে দেখেন না? এই নেবার নো, বাট এই দুজন প্লেয়ার আসলে খেলে যাচ্ছেন, পারফর্ম করছেন, তারা যদি কি চিন্তা করেন সেটা খুব ইম্পর্টেন্ট হবে। আমরা একটু এই মুহূর্তে পাকিস্তানে ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী জহির সাগর আছেন সেখানে, ইসলামাবাদ থেকে যুক্ত হচ্ছেন তিনি। সাগর, এই টুর্নামেন্ট শুরুর আগে নাজমুল হোসেন শান্ত বলে গিয়েছিলেন যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য, আর গতকাল তিনি আবার অন্য কথা বলেছেন, ব্যর্থতার কিছু কারণও বলেছেন, যে একদিনে ব্যাটিং ভালো হয়, আরেকদিন বোলিং ভালো হয়, আরেকদিন ফিল্ডিং, একসাথে পুরো দল জ্বলে উঠতে পারছেন না। আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ দল কি সেই বিশ্বাসটা করেছিল কিনা যে আসলে ভারত কিংবা নিউজিল্যান্ডকে হারানো সম্ভব? রেজানুজ্জামান, বাংলাদেশ দল, নাজমুল হোসেন শান্ত গতকাল ম্যাচের পর পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলন যেটা বলেছেন সেটা একেবারে যথার্থ বলেছেন। আসলে বাংলাদেশ দলে একটা প্রবাদ আছে যে নুনান্তে পান্তা ফুরে, বাংলাদেশ একদিন টপ অর্ডার ভালো করে তো একদিন মিডল অর্ডার ভালো করে, আবার মিডল অর্ডার যেদিন ভালো করে সেদিন টপ অর্ডার ফেল করে। আর পুরো টুর্নামেন্টে যদি আপনি বাংলাদেশের দলের পোস্টমর্টেম করতে যাই তাহলে আমরা দেখবো শুধু ব্যাটিং নয়, বাংলাদেশ দলের বোলারদের অবস্থা কিন্তু যাচ্ছে তাই অবস্থা করেছে। বিশেষ করে আপনি যদি দেখেন বাংলাদেশ দলের দুজন স্পিনার খেলেছেন, রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ, তারা 2 ম্যাচে 3টা উইকেট নিয়েছেন, তার মধ্যে 3টা উইকেটই কিন্তু রিশাদ হোসেনের। মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডে হিসেবে যে দলে খেলছেন, ব্যাট হাতে যেভাবে ব্যর্থ হয়েছে ঠিক একইভাবে বোল হাতে কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছেন। পেসারদের কথা বলতে হবে, এখন পর্যন্ত বাংলাদেশে 8টা উইকেট নিতে পেরেছে প্রতিপক্ষের, সেখানে কিন্তু পেসাররা নিয়েছেন 5টা উইকেট। সবকিছু মিলে আসলে বাংলাদেশ দলের বলতে হয় যে কালেকটিভলি যেই খেলাটা খেলতে হয়, একটা টিম গেম ক্রিকেট, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়া বলেন, ভারত বলেন কিংবা নিউজিল্যান্ড বলেন, তাদের থেকে অনেক দূর পিছিয়ে, সেটা আমাদের মানতেই হবে। আর এখানে উইকেটের কোনো দোহাই দিচ্ছেন না ক্রিকেটাররা। গতকালকে বলছিলেন যে আসলে এই উইকেটটা অন্তত 280 রান করা দরকার ছিল, সেটা ব্যাটারদের ব্যর্থতাই বলতে হবে। নাজমুল শান্ত সেটাও স্বীকার করে নিয়েছেন, যদিও বা নিউজিল্যান্ডের স্পিনারদের কৃতিত্বতে তিনি ভুল করেননি। আরও একটা ব্যাপার তিনি সেটা বলেছেন যে আসলে ক্রিকেটারদের বড় মঞ্চে যে নিজেদেরকে প্রমাণের যেই স্পৃহা, প্রমাণের যে চেষ্টা, সেটাও আরও বাড়াতে হবে এবং ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। তিনি বলছিলেন উইকেটে যেমন আমরা ভালো উইকেটে ঢাকায় অথবা বাংলাদেশে ভালো উইকেটে খেলে যেমন অভ্যস্ত হতে হবে, পাশাপাশি বড় মঞ্চে কীভাবে ভালো করা যায়, বড় মানসিকতায় কীভাবে আরও বেশি পাকাপোক্ত করা যায়, সেটাও ক্রিকেটারদেরকে এই চেঞ্জটুকু তাদের মধ্যে আনতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় একটু জানতে চাই যে মুশফিক মাহমুদুল্লাহকে অনেক কথা হচ্ছে, আমরাও এখানে স্টুডিওতে বসে কথা বলছি হাবিবুল বাশারের সঙ্গে।
কালকে অধিনায়ক এই দুজন সম্পর্কে কি বলেছেন? আহ, দারুণ একটা প্রশ্ন করেছেন। সংবাদ সম্মেলনে আমরাও জিজ্ঞেস করেছিলাম নাজমুল শান্তকে যে সম্মুখে বসিয়ে রাখা হয়েছিল কি শুধু মুশফিকুর রহিমকে একাদশে সুযোগ দেওয়ার জন্য। তিনি বলেছিলেন আসলে সিনিয়র ক্যাটাগরিতে আসলে মুশফিককে খেলানো হয়নি, আসলে সম্মুখে যদি আপনি দলে রাখতেন তাহলে পুরো ব্যাটিং অর্ডারে একটা পরিবর্তন আনার বাধ্য হয়ে যেত। সেই জায়গায় এতগুলো পরিবর্তন না আনলে মুশফিককে সুযোগ দেওয়ার একটা ব্যাপার হচ্ছে। আমাদের উপর নাজমুল শান্ত যেমন তিনি পুরো ম্যানেজমেন্টের নিজেদের প্রমাণ করবেন এবং এই যে ডু অর ডাই সিচুয়েশন, এই জায়গায় তাদের যে অভিজ্ঞতা কাজে লাগবে। দুজনেই চরম কথা বলতে হয়, তিনি এখন পর্যন্ত খেলেছেন। জি, ধন্যবাদ আপনাকে জহির সাগর আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পাকিস্তান ইসলামাবাদ থেকে যোগ দিয়েছিলেন জহির সাগর, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের আপডেট। পরিবর্তনের ডাক দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর নাজমুল হোসেন শান্ত। আপনিও বলছিলেন যে যদি আমরা 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপকে টার্গেট করি তাহলে এখনই দল গোছানোর সময়। আবার আমরা এর আগেও দেখেছি যে ওয়ার্ল্ড কাপ শুরুর 6 মাস 3 মাস আগে আসলে আমরা দল খুঁজি, মানে সেইটা না করে এখনই করা উচিত। আপনিও তাই মনে করছেন? মানে সেই জায়গাটায় আপনি আর কোন জায়গায় পরিবর্তন দেখেন? মানে বলছি যে এই সিনিয়র দুজনকে নিয়ে সিদ্ধান্তের জায়গাটা যেমন আছে, ওপেনিংটা নিয়ে কি সিদ্ধান্তের জায়গা আছে আপনার মনে হয়? কিংবা ব্যাটিং অর্ডারে কি আর কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখেন কিনা? কিংবা মূল কথা আমি জানতে চাই যে আসলে স্ট্র্যাটেজিগতভাবে আমরা কি করতে চাই? অন্য সবগুলো দল 300+ রান করছে নিয়মিত, আমরা কি আসলে ওই লক্ষ্যে পৌঁছাতে চাই না আমরা আসলে অন্য কোনো গোল খুঁজতে চাই? আমরা যদি আইসিসি ট্রফিগুলিতে ভালো করতে চাই, 300+ রান কীভাবে করতে হয়, 300+ রান কীভাবে চেস করতে হয়, সেটা আমাদের অবশ্যই শিখতে হবে। মানে তাহলে সেই গোলটাকে কেন্দ্র করে দলটাকে গোছাতে হবে। এক্স্যাক্টলি। এবং ক্রিকেটটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমাদের যদি এমন দরকার হয় যে না, ওপেনিংয়ে এমন একজন ব্যাটসম্যান দরকার যিনি যে একটু হাই স্ট্রাইকে রান করে ওই প্রথম পাওয়ার প্লেটা ব্যবহার করে দেবেন, আমাদের সেরকম চিন্তা ভাবনা করে সেরকম প্লেয়ার খোঁজা উচিত। বাট আই থিঙ্ক আমাদের যে ওপেনার আছে তারা খারাপ না। লিটন হয়তো একটু অফ ফর্মে ছিলেন, বাট হি ইজ ফাইন। তিনি যদি ফিরে আসেন ডেফিনেটলি সেটা আমাদের শক্তি যোগাবে। ওপেনিংয়ে যারা আছেন সেখানে তারা কিন্তু তানজিদ তামিম আমার মনে হয় ওভার দি ইয়ার্স তিনি আরও ইমপ্রুভ করবেন। ইজ এ ওয়ান্ডারফুল প্লেয়ার। আমার মনে হয় আমাদের যেটা বেশি দরকার আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে একজন স্পিনার, আরেকজন স্পিনার খোঁজা যিনি উইকেট নিতে পারেন। মিরাজ খুব ভালো অলরাউন্ডার, ব্যাটিংয়ে খুব ভালো করছেন, বাট লাস্ট কিছু ম্যাচ যদি আপনি দেখেন ওডিআই ফরম্যাটে মিরাজ কিন্তু উইকেট পাচ্ছেন না। কারণ ওডিআই ফরম্যাটটা এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যদি মাঝের ওভারগুলিতে যদি আপনি উইকেট নিতে না পারেন তাহলে 300 রান আপনি আটকাতে পারবেন না। সেক্ষেত্রে মাঝখানে উইকেট টেকিং বলে একজন কাউকে খোঁজা খুব ইম্পর্ট্যান্ট। স্পেল যদি একজন ভালো স্পিনার পাই সেটা খুব ভালো হয়। আমার যাদেরকে আমরা নেব তাদেরকে একটু ব্যাক করা খুব ইম্পর্টেন্ট। ওপেনিং পার্টনারশিপ দিয়ে একটা টার্গেট দেওয়া যে আমরা এই ধরনের ক্রিকেট খেলতে পারি, এই ধরনের ক্রিকেট খেলতে চাই, সেই লক্ষ্যে আসলে আমাদের এখন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে শুরু করা উচিত বলে আমি মনে করি। আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও বাংলাদেশের একটা ম্যাচ বাকি রয়েছে পাকিস্তানের সঙ্গে। সেই ম্যাচে হরভজন সিং বলছেন যে বাংলাদেশ জিততে পারে, তিনি বাংলাদেশের পক্ষে। হাবিবুল বাশার কি ভাবছেন আমরা জানতে চাই। একটা বিরতি থেকে ফিরে এসে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান নিয়ে, যেখানে ব্যর্থতায় ভরা বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে এই টুর্নামেন্টের 2 ম্যাচ হেরে। আমাদের সঙ্গে আছেন হাবিবুল বাশার সুমন, বাংলাদেশের সাবেক অধিনায়ক। তার কাছে প্রশ্ন ছিল যে লাস্ট ম্যাচ পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানও বিদায় নিয়েছে, বাংলাদেশও বিদায় নিয়েছে, দুই দলই কিন্তু আসলে খুবই ব্যর্থ মিশন এইবারের টুর্নামেন্ট। পাকিস্তান স্বাগতিক হয়েও তারা প্রমাণ করতে পারেনি। বাংলাদেশের সেই ম্যাচ জেতার কোনো সম্ভাবনা আছে কিনা, কিংবা আসলে সত্যিকার অর্থে আপনি প্রথম দুটো ম্যাচে প্রত্যাশিত পরাজয় বলেছেন, থার্ড ম্যাচটাও কি আসলে প্রত্যাশা কোন দিকে? একটা ভালো ফাইট ব্যাক মিনস যে জিতে ফাইট ব্যাক, শুধু ভালো খেলা নয়। আমার মনে হয় যে অনেক কিছু ইমপ্রুভ করা আছে। বাট আমি চাইবো যে শেষ ম্যাচ আমাদের, যদিও টুর্নামেন্ট আমরা বিদায় নিয়েছি, বাট বিদায় নিয়ে অনেক ক্ষেত্রে হয় না যে শেষ ম্যাচ কিছু পাওয়া নেই, সো উই ট্রাই সামথিং নিউ। কারণ এই ম্যাচটায় যেটা উইনিং 11, যে 11 করলে আমরা জিততে পারবো সেরকম একাদশ করেই খেলা উচিত। এবং খুব ইম্পর্টেন্ট হবে যে পাকিস্তানকে আমরা হারাতে পারি, এই বিশ্বাসটা করা, আমাদের নিজেদের কাছে করা। শুধু মুখে না, যে বিশ্বাস করা যে আমরা পাকিস্তানকে হারাতে পারি। ভেরি মাচ পসিবল, কারণ পাকিস্তান টিমটা কিন্তু এই মুহূর্তে খুব একটা অগোছালো। তাদের ব্যাটিংটাও কিন্তু, টপ অর্ডার ব্যাটিংটাও কিন্তু মনে হচ্ছে জানেন না কিভাবে ব্যাটিং করতে হবে, সেটা জানেন না। যদি তাদের দুর্বলতা আছে, তাদের একটা বোলিং শট আছে, বোলার শট, স্পিনার শট আছে, বাট দে স্টিল ভেরি গুড সাইড। আমরা যদি ভালো খেলি, এবং আমি মনে করি যদি আমরা বিশ্বাস করি আমাদের ম্যাচটা যদি, এবং ম্যাচটা জিতে যদি ফিরে আসি, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে গোয়িং ফরওয়ার্ড।
সেই জায়গাটায় আপনার কি মনে হয় যে মানে বাংলাদেশেরও কি আসলে সেই রসদটা আছে? আমরা বিরতিতে কথা বলছিলাম যে আসলে বাংলাদেশের দুর্বলতা 300+ রান করার মানসিকতাটাই আমরা দেখছি না ব্যাটিং অ্যাপ্রোচে। 300 চেস করা তো অনেক পরের কথা, এবং ডট বল প্রচুর পরিমাণে হচ্ছে। গত ম্যাচেই দেখলাম যে 180টা ডট বল, 2 ম্যাচ মিলে 350+ আমি যদি ভুল না করে থাকি। মানে এত ডট বল আসলে এই দুর্বলতাটা অনেক দিনের বাংলাদেশে। আমরা আই ডোন্ট নো, আমরা মনে হয় বিশ্বাস করতে পারছি না। আপনি যদি গত ম্যাচের খেলাটা দেখেন, শুরুতে কিন্তু উইকেট ভালো ছিল, বরং সেকেন্ড ইনিংসে উইকেট একটু হলেও আপ অ্যান্ড ডাউন ছিল, টু পেস ছিল, কিন্তু ফার্স্ট ইনিংসে উইকেট ওয়াজ গুড, ভেরি গুড। বলটা কিন্তু পরে ব্যাটে খুব ভালো মতো আসছিল। আমরা একটা ভালো স্টার্ট পেয়েছি, 5 রান 5.5 রান করছি, সেখান থেকে কিন্তু যে কলাপসটা হয়েছে, এবং ব্রেসওয়েল কিন্তু অত টার্নও করা ছিল না, সোজা বল, সোজা সোজা বলগুলিতে আমরা স্পিনের পক্ষে খেলতে যে আউট হয়েছি, সেখান থেকে কিন্তু আমাদের আই ডোন্ট নো আমরা বিশ্বাস করছি কি করছি না। যেটা বলছিলাম, পাকিস্তানের সাথে বড় ডিফারেন্স কিন্তু পাকিস্তান জানে তারা 350 রান চেস করতে পারে। তার কিছুদিন আগে নিউজিল্যান্ডের সাথে রান চেস করে দেখিয়েছে, কিন্তু আমাদের কাছে কিন্তু সেই বিশ্বাসটা অতটা নেই। আমার ভয় সেখানেই। বাট যদি আমরা করতে পারি, রসদ তো ডেফিনেটলি আছে, বাট বিশ্বাস খুব ইম্পর্টেন্ট, এবং ক্যালকুলেটিভ ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। কালকে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, আমাদের হাতে উইকেট ছিল, আমরা যদি একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতাম তাহলে তো 260 করা কঠিন কিছু ছিল। সেই স্টেজটা কিন্তু সেই প্ল্যাটফর্মটা পেয়ে গিয়েছিলাম, এবং 260 করলে আমরা যে বলছিলাম না, বোলিং নিয়ে কথা বলছিলাম, বোলিং অত ভালো হয়নি। বোলিং ভালো হয়নি বিকজ বোলাররা কখনো মানে অন্য ব্যাটসম্যানের কখনো চাপে ছিল না, তার খুব রানটা খুব বড় ছিল না, তাদের অত রিস্ক নিতে হয়নি, আরামে খেলেছেন, সময় নিয়ে খেলেছেন। কিন্তু আমরা 260 করতে পারলে কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটসম্যান চাপে পড়তো, তাহলে তো ডিফারেন্ট বল গেম হতে পারতো। এই সুযোগটা পাকিস্তানের সাথে যেন আমরা মিস না করি, খুব ইম্পর্টেন্ট হবে, বিকজ উই নিড টু উইন অ্যাটলিস্ট ওয়ান গেম। এবং যে টুর্নামেন্টে লাস্টবার আমরা সেমিফাইনালে, সেই টুর্নামেন্টে আমরা খালি হাতে ফিরে আসবো, সেটা ভালো দেখায় না। আর এই দলের ক্যাপ্টেন্সির কথা যদি একটু আসি, নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি কেমন লাগছে আপনার কাছে? এর আগের সিরিজে মেহেদী হাসান মিরাজ করেছেন, সে ছিলেন না ইনজুরিতে। শান্তর ক্যাপ্টেন্সির কথা জানতে চাই, এবং শান্তকে ঘিরে আসলে দলের অন্যরা আসলে কিভাবে সাপোর্ট করছে আপনার মনে হয়? বাইরে থেকে আসলে অতটা ভালো বোঝা যায় না শান্ত কতখানি সাপোর্ট পাচ্ছেন। ব্যাটসম্যান হিসেবে কিন্তু শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাভারেজিং 54, তো ব্যাটিংয়ে পারফরমেন্স নিয়ে কোনো নেই। বাট আমার এই দুটি ম্যাচে শান্তকে একটু ইনডিফারেন্ট মনে হচ্ছে। আমি তো ওকে অনেক আগে থেকেই চিনি। ইজ এ কনফিডেন্ট গাই, কনফিডেন্ট প্লেয়ার, নিজের ডিসিশন সম্বন্ধে, নিজের সিদ্ধান্ত নিয়ে সে কিন্তু খুব একটা সংশয় ভোগেন না, এবং সেটা নিতেও দ্বিধাবোধ করেন না। এই দুটি ম্যাচে তাকে আমার কাছে একটু হলেও দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন বলে মনে হচ্ছে, এবং কিছু মিস্টেক করেছেন যা শান্তর কাছ থেকে আসলে আশা করি। ইভেন ফার্স্ট ম্যাচ যদি দেখেন, সেখানে মুস্তাফিজকে ওপেন করেছেন সাকিবকে বাদ দিয়ে, সাকিব কিন্তু নতুন বলে বোলার, সাকিব বলটা সুইং করাতে পারে, মুস্তাফিজ একটু ওল্ড বলে ভালো বোলিং করে, সেখানে ইন্ডিয়ার সাথে কিন্তু সেই ভুলটা তিনি করেছেন। ছোটোখাটো মিস্টেক করছেন, যে শান্তর কাছ থেকে আসলে আমি আশা করি না। একটা জিনিস হতে পারে যে তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা হচ্ছে, হি ইজ আন্ডার প্রেশার, উই অল নো, এবং সেটা তার উপর আমার কাছে মনে হচ্ছে কিছুটা হলেও প্রভাব ফেলছে, এবং সেটা টিমের জন্য ভালো না। আমাদের একটা ডিবেট কিন্তু শুরু হয়েছিল যে ক্যাপ্টেন্সি চেঞ্জ হবে কিনা, একই লোক থাকবে কিনা। হয়তো 3টা ফরম্যাট তার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে। আর আমার কাছে কোনো সমস্যা নেই যদি 2টি ফরম্যাটে করেন, কিংবা একটা ফরম্যাট ছেড়ে দেন, কিন্তু কে ক্যাপ্টেন হবে এই আলোচনাটা দলে আরেকজনের সাথে যদি আলোচনা শুরু হয়, এটা দলের জন্য স্বাস্থ্যকর হয় না এটা। এবং আলটিমেটলি ক্যাপ্টেন যিনি, তিনি সাপোর্টটা না পান, তাহলে দলটা পরিচালনা করা অত সহজ হয় না। সাকসেস আসছে না, তাই ক্যাপ্টেন্সি করতেও কেউ বাংলাদেশ টিমে আগ্রহী না, মানে এইটাও কি এক ধরনের প্রচলন আছে কিনা? আর একটা খুব ভালো প্রচলন আছে, ভালো মিনস আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস আছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন হবে তার পিছে লাগা, তাকে আন্ডার প্রেশার ফেলা। উই ডিড ইট উইথ মমিনুল হক, আমরা লিটন দাসের সাথে করেছি, শান্তর সাথে করছি, এবং নতুন যদি কে নিয়ে আসবেন, শান্ত যদি তার সাথেও করবো, আমি এবার নিশ্চিত। সামওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা কথা সবসময় বলে থাকি, আমরা আই ডোন্ট নো ওয়াই উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যে একটা টিমকে যদি আপনি ধ্বংস করতে চান, ওই টিমের ক্যাপ্টেনকে ডিস্টার্ব করেন, ওই টিমটা ভালো করবে না। সো আমাদের টিম, আমরা যদি আমাদের ক্যাপ্টেনকে সাপোর্ট না করি, যদি ক্যাপ্টেন্সি না থাকে, উই ক্যান অলওয়েজ ডিসাইড, না তো আমি তোমার ক্যাপ্টেন রাখবো, অন্য কাউকে নিয়ে যাই। বাট যতদিন আমার ক্যাপ্টেন থাকবে, ওই ক্যাপ্টেনকে আমাকে সাপোর্ট দিতে হবে, সে যেই হোক, XYZ যেই হোক, যিনি ক্যাপ্টেন থাকবেন তাকে সাপোর্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট। বাট আমাদের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, যিনি ক্যাপ্টেন হবেন তাকেই আসলে আমাদের পরীক্ষার মধ্যে ফেলতে হবে, তাকে প্রেশারে ফেলতে হবে, এবং দিন শেষে টিমের জন্য ভালো হয় না। মানে একদম শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশ দল এখন যে সিচুয়েশন, আসলে একটু হলেও মানসিকভাবে বিপর্যস্ত, সেই জায়গাটায় বোর্ড, সিলেক্টর কিংবা বাইরে থেকে কারো কিছু কি করার আছে কিনা, আপনার কি মনে হয়? ট্রফি টুর্নামেন্ট তো শেষ হয়ে গেছে, ডেফিনেটলি আমরা আবার নতুন করে শুরু করব। আমাদের পারফরমেন্স কিন্তু, আমরা যখন আইসিসি টুর্নামেন্টে খেলতে যাই, সেটা ছাড়া বাইলেটারাল সিরিজে কিন্তু আমাদের পারফরমেন্স খারাপ, বাট উই হ্যাভ টু ডু সামথিং। কারণ
এই যখন ওয়ার্ল্ড কাপ স্টেজে খেলতে যাই, চ্যাম্পিয়ন্স ট্রফি স্টেজে খেলতে যাই, এই পারফরমেন্সটা কিন্তু সবার চোখে পড়ে বাইলেটারাল সিরিজের থেকে। তো ইউ হ্যাভ টু ডু সামথিং, কিছু একটা ডিফারেন্ট কিছু আমাকে করতে হবে। আমার মনে হয় যে প্লেয়ারদের সাপোর্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, বাট সেম টাইম প্লেয়ারদের বোঝানো খুব ইম্পর্টেন্ট যে কিছু আমরা অনেক হয়েছে, নাও উই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। এবং আইসিসি টুর্নামেন্টে আমরা কখনোই আসলে কোনো সাকসেস পাচ্ছি না এবং কোনো টুর্নামেন্টেই আমরা সাকসেস পাচ্ছি না, এটা আমাদের জন্য আসলে অনেক দিনের আক্ষেপ, বাংলাদেশের ক্রিকেটের আক্ষেপ। এবারও সেই আক্ষেপ কিন্তু ঘুচলো না। ধন্যবাদ আপনাকে হাবিল ভাই আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।